Dear student and viewers, today I will talk about most important topic for the SSC exam in 2025. Today we'll try to solve a very important topic, completing sentence. সত্যি কথা বলতে অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দিবে আমার স্কুলে দত্তপাড়া টিএন একাডেমির ছাড়াও আরও সারা দেশের অনেক যারা একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট যারা তারা এই কমপ্লিটিং সেন্টেন্সটা এই পার্টটা অ্যাভয়েড করতে চায়, কিন্তু আমি বলতে চাই একেবারে সহজে অল্প কিছু রুলস এবং বাংলা অর্থ করতে পারলে আমরা এখান থেকে পাস পেতে পারি এবং সহজে কিন্তু এই পাস পাওয়ার কারণে তার পাস মার্ক এবং যারা বেশি নাম্বার পাচ্ছে তারা খুব সহজে মার্কটা ভালো ক্যারি করতে পারে। যাই হোক, আমি আজকে একদম সহজ কিছু টেকনিকের মাধ্যমে কমপ্লিটিং সেন্টেন্সের একটা মডেল কোয়েশ্চেন সলভ করব এবং আরও কিছু ইজি কিছু রুলস বলে দেব যেগুলো খুবই আসার মতো এগুলো। তো যাই হোক, আমরা দেরি না করে ক্লাসে ফিরে যাচ্ছি। 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, 1971 সাল একটা বছর। আমাদের এই অংশটুকু পরীক্ষায় থাকবে না, এটুকু আমার উত্তর আগে করে রাখছি শুধুমাত্র সময় স্বল্পতার কারণে, যেন ভিডিওটা বেশি বড় না হয় আমার স্টুডেন্টদের জন্য। উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, মানে আমরা স্বাধীনতা অর্জন করি। হোয়েন উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যখন আমরা স্বাধীনতা লাভ করি। তো এই অংশটুকুর সাথে মিলে গেল 1971 সাল এমন একটা সাল যখন আমরা স্বাধীনতা অর্জন করি। সেকেন্ড অন, বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার। বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার, বাংলাদেশ তার স্বাধীনতা লাভ করে আফটার কিসের পর? তাহলে আমরা জানি একটা 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর। তাহলে আফটার এ 9 মান্থ ব্লাডি ব্যাটেল, আফটার এ 9 মান্থ স্ট্রাগল, এটাও হতে পারে। এখান থেকে আমার সেই উত্তরটা লিখতে হবে, আফটার এ 9 মান্থ ব্লাডি ওয়ার। যাই হোক, কোশ্চেন সি, এটা কিন্তু বোর্ড কোশ্চেনে আসছে, একদম খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মডেল কোশ্চেনে আসছে। আওয়ার ব্রেভ সন স্যাক্রিফাইসড দেয়ার লাইফ সো দ্যাট, আমাদের কিছুটা বুঝতে হবে যে এই একটা অংশ, এটাকে ক্লজ বলতে পারি আমরা। আওয়ার ব্রেভ সনস, এটুকু সাবজেক্ট, স্যাক্রিফাইসড এটা আত্মত্যাগ করেছিল, দেয়ার লাইফ তার জীবনকে আত্মত্যাগ করেছিল, সো দ্যাট যাতে, সো দ্যাট মানে যাতে, এটা সাবঅর্ডিনেট কনজাংশন। এইটা থাকার কারণে বোঝা যায় এই পাশে আর একটা ক্লজ হবে, অর্থাৎ আমাদের বীর সন্তানেরা তাদের জীবন উৎসর্গ করেছিল যাতে এই দেশটি স্বাধীনতা অর্জন করতে পারে। তার মানে দেশ স্বাধীনতা অর্জন করবে, এখানে তার বিশেষ কোনো লাভ ছিল না, সেই সাহসী সন্তানদের, সেই মুক্তিযোদ্ধাদের কোনো বিশেষ লাভ ছিল না, তারা আত্মত্যাগ করেছিল দেশের জন্য। অর্থাৎ দ্য কান্ট্রি, এই বাক্যের সাবজেক্ট হয়ে গেল দ্য কান্ট্রি কুড আনবো, এই জন্য এখানে ভি টু আছে, আমাদের একটু মিল রাখতে হবে, এই পাশেও আমাদের মডাল ভার্বের ভি টুতে আনতে হবে। তাহলে সো দ্যাট দ্য কান্ট্রি কুড অ্যাচিভ ভিক্টোরি, যাতে এই দেশটি সহজেই স্বাধীনতা অর্জন করতে পারত। উই শুড পে ডিউ ট্রিবিউট, কোশ্চেন ডি, উই শুড আমাদের উচিত, পে ডিউ ট্রিবিউট যথাযোগ্য সম্মান প্রদর্শন করা, হু যারা তাদের জীবন উৎসর্গ করেছিল, হু লেইড ডাউন দেয়ার লাইফস অর হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস। তাহলে দেখলাম অত বেশি রুলস এখানে দরকার নাই, শুধুমাত্র আমরা একটু বাংলা মিনিং করবো এবং এই পাশে লিখে দেবো। এখানে লিখতে পারতাম হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ফর দ্য শেক অফ আওয়ার ইন্টারেস্ট বা ফর দ্য শেক অফ আওয়ার কান্ট্রি, এটা লিখতে পারতাম, দরকার নাই, বাক্যটা হয়ে গেছে। কোশ্চেন ই, আনলেস, আনলেস মানে যদি না, আনলেস মানে কি? যদি না, যদি না উই ওয়ার্ক, যদি না আমরা কাজ করি, ইউনাইটেডলি একত্রিতভাবে একসাথে কাজ না করি, তাহলে কি হবে? আমাদের স্বাধীনতার যে সত্যিকারের স্বাদ, সত্যিকারের যে সুফল, তাহলে কিন্তু সেটা অর্জন হবে না। তাহলে দ্য রিয়েল টেস্ট, আমি লিখছি এখানে এরকম করে আমার মতো করে, দ্য রিয়েল টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার সত্যিকারের লাভ, ওন্ট বি গেইনড, অর্থাৎ অর্জিত হবে না। এখানে স্টুডেন্টরা কিন্তু অন্যভাবে লিখতে পারে, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ওন্ট বি অ্যাচিভড, দেশের উন্নয়ন সাধিত হবে না, এভাবে করতে পারতাম। যাই হোক, এটা ছিল একটা মডেল কোশ্চেন থেকে। আমি এখন আরও ছোট ছোট কিছু রুলস আলোচনা, এছাড়া আমাদের প্রবাদ বাক্য থেকে কিন্তু আসতে পারে, একটা দুটা প্রবাদ বাক্য
আমরা পরবর্তী একটা ক্লাসে, দুইটা ক্লাসে আমরা নিব এই কমপ্লিট সেন্টেন্স এই পার্টটা। আমাদের একটা রুলস আছে 2-2, এগুলো জানার দরকার। 2-2, এখানে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকবে, এরপরে প্লাস V1 বসবে, একটা রুলস। অর্থাৎ যদি এরকম লিখতে পারতাম, লেখা যাইতো আই অ্যাম টু বিজি, এখানে টু বেস ফ্রম আ ভার্ব, যে কোনো দিলে হতো আমি এতই ব্যস্ত যে আমি খেলতে পাই না অথবা খেতে পাই না, এরকম তাহলে ইট লিখতে পারি অথবা প্লে লিখতে পারি। যাই হোক, আর একটা রুলস, এটা একটা সিম্পল বাক্য, এটাকে যদি কমপ্লেক্স করা যায় এবং নেগেটিভ হয়ে যায় সাথে সাথে, সেখানে এই টুর জায়গা সো দিয়ে এরকম বাক্য আসতে পারে, আই অ্যাম সো বিজি, আই অ্যাম সো বিজি, এখানে হবে দ্যাট, এই যে সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটা একটা কমপ্লেক্স বাক্য হয়ে যাবে এবং এই সাবজেক্টের প্রোনাউন রূপটা এখানে আবার বসাতে হবে আই অ্যাম সো বিজি দ্যাট, এখানে আই কান্ট প্লে, আমি খেলতে পারি না, আমি এত ব্যস্ত। এখানে যদি এটা অ্যাম না হয়ে যদি ওয়াজ ওয়ার দিয়ে আসে, অর্থাৎ যদি ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে হয়, তাহলে এইখানে কিন্তু কান্ট না হয়ে কুডেন্ট হয়ে যাবে, আই কুডেন্ট প্লে, এরকম হয়ে যাবে। এটা একদম ইজি দুইটা রুলস বললাম, 2-2 আর সো ড্যাশ ড্যাশ দ্যাট। আমাদের আর একটা রুলস আছে, যারা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে একটু চিন্তিত, আমার স্টুডেন্ট স্কুলের দত্তপাড়া টিএন একাডেমির স্টুডেন্ট, পাশাপাশি যারা আরও যারা দেখবে এসএসসি পরীক্ষার্থী এবং যারা বর্তমানে নতুন ট্রেনে উঠলো বা 9-এ, এরাও এগুলো ফলো করতে পারে। আরেকটা আছে, অনেকগুলোই আছে, যেমন লেস্ট দিয়ে কখন অনেক সময় বাক্য থাকতে পারে, LEST লেস্ট দিয়ে, যেমন ওয়ার্ক ফাস্ট লেস্ট, এরকম 3 নাম্বার আমি এই রুলসটা রাখলাম, লিস্ট দিয়ে। লিস্ট মানে না হলে বা নতুবা, তাহলে ওয়ার্ক ফাস্ট দ্রুত হাঁটো, এই অংশটুকু ইম্পারেটিভ সেন্টেন্স, দ্রুত হাঁটো, না হলে তুমি, তার মানে এই বাক্যের সাবজেক্ট ছিল তুমি, না হলে তুমি, ইউ শুড মিস দ্য ট্রেন বা মিস দ্য বাস, মিস দ্য ট্রেন। অর্থাৎ এখানে লিস্টের পরে সাবজেক্ট বসবে এবং শুড বসবে, বিশেষ ক্ষেত্রে শুড বসবে, কিছু কিছু ক্ষেত্রে মাইটও বসতে পারে। আমি একটু সমাধান করে দিই, শুড কোথায় আর মাইট কোথায়। যে ফলাফলটা আমি খুব দ্রুত পেয়ে যাব, যেমন আমি যদি এখন দ্রুত না হাঁটি, আমাকে বলা হচ্ছে ওয়াক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো, না হলে ট্রেনটা মিস করবে, মানে এখন একটু পরেই ঘটনাটা ঘটবে, আমাকে একটু ভয় দেখানো, নয়তো ট্রেনটা মিস করবে। কিন্তু এমন যদি কোনো ফলাফল হয় যে সত্যি কথা বলো, না হলে পরে শাস্তি পাবে, দ্যাট মিনস এটা কিন্তু অনেকটা দিন পরে এবং সেটা আমাদের চক্ষুর অগোচরে হবে, দেখতে পাবো না ফলাফল, এটা অনেকটা আনসিন থাকবে, সেই ক্ষেত্রে হতে পারে নাও পারে, এরকম প্রবাবিলিটি থাকলে সেক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করতে পারি। তবে আমাদের পরীক্ষায় বেশিরভাগ এমন সেন্টেন্স আসে যেগুলোর ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করি। অর্থাৎ রুলস নাম্বার 3 যদি আজকে আলোচনা করি, যদি কোনো বাক্যে লেস থাকে, আমরা এরপরে সাবজেক্ট বসাবো, এরপরে শুড আর মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম, এই নিয়মে করলে কিন্তু আমাদের হয়ে যেতেছে। এরপর আরেকটা রুলস নিয়ে আজকে আলোচনা করি, রুলস নাম কালি তো আসতেছে না, ইট ইজ হাই টাইম, এই রুলসটা খুব আসে, ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম, আর একটা ইট ইজ টাইম, সেম রুলস, ইট ইজ টাইম। এই নিয়মটা থেকে আমাদের পরীক্ষা একটা আসে, একদম ইজি, আমরা এখান থেকে নাম্বার পেতে পারি। ইট ইজ হাই টাইম, এরপরে যদি একেবারে ডট ডট দিয়ে দেয়, তাহলে আমি এখানে 2+V1 দিয়ে শেষ করতে পারি। এছাড়া যদি তারা সাবজেক্ট দিয়ে দেয়, তাহলে আমি V2-তে যেতে পারি, একদম ইজি। অর্থাৎ ইট ইজ হাই টাইম মানে উপযুক্ত সময়, অর্থাৎ এটাই খেলার উপযুক্ত সময়, এটাই পড়ার উপযুক্ত সময়। অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে যদি সুযোগ থাকে 2 না দিয়ে দেয়, তাহলে 2+V1, যেমন it is high time to play, it should be the right answer. And it is high time we, যদি সাবজেক্ট দিয়ে দেয় প্রশ্নে, তাহলে আমাকে V2 যেতে হবে, তখন প্লেড দিতে পারি। তবে আরেকটা রেয়ার একটা প্রশ্ন আসে, যদি ইট ওয়াজ হাই টাইম থাকে, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস V3 যেতে পারি। এই ছিল আমাদের আজকের এই 4টা রুলস, আর একটা মডেল কোশ্চেন করে দিলাম। আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সে সত্যিকার অর্থে বাংলা অর্থটা করলে
পরে তেমন কোনো ঝামেলা হবে না। আশা করি আমার ক্লাসটা কিছুটা হলেও উপকারে আসবে আমাদের এসএসসি পরীক্ষার্থী, বিশেষ করে যারা আছে তাদের জন্যে। আর ক্লাসটা ভালো লাগলে কমেন্ট বা লাইক করবে, যাতে আমি পরবর্তী আরও ক্লাস দিতে ইন্সপায়ার হই। তো যারা আমার ক্লাসটা দেখবেন সকলকে ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং ভালো পরীক্ষার আশায় আজকের মতো বিদায় নিচ্ছি।